হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মশাল স্টাডি পয়েন্ট। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো তোমাদের ক্লাস 11-এর যে একটা চ্যাপ্টার আছে কম্পিউটারের বিবর্তন, এই বিবর্তন সম্পর্কে আমরা আলোচনা করব। তার মধ্যে একটা সাব টপিক আছে, সেটা হলো কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম। তাহলে প্রথমে আমাদের দেখে নিই যে কীভাবে এক একটার থেকে এক একটা প্রজন্ম কম্পিউটারের এলো। তো তার আগে কিছু তথ্য দেখো। প্রথমে আমাদের যে কম্পিউটার ছিল, এই সংক্রান্ত ভিডিও যদি না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নাও যে ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা প্লেলিস্ট বানানো আছে। ওই প্লেলিস্ট থেকে তোমরা এইগুলো দেখতে পাবে যে কি কি কম্পিউটার এক একটা সময় এসছে, তাদের নাম কি, ইত্যাদি ইত্যাদি তোমরা দেখতে পাবে। দেখো আস্তে আস্তে কি হলো না, কম্পিউটার একটা আপডেশন চলে এলো। কিন্তু এই আপডেশনটা কিভাবে এলো, এক একটা গ্যাপ আছে, সেই গ্যাপে এক এক রকম কম্পিউটার এসছে, আবার তার পরবর্তীকালে আবার এক এক রকম এসছে। এইভাবে কিন্তু কম্পিউটারের প্রজন্মগুলো এসছে। তাহলে প্রথমে আমরা যেটা যদি দেখি যে কম্পিউটারের প্রজন্মের প্রথম পয়েন্টটা, যে কোনো প্রকার গাণিতিক ও যুক্তিগত গণনা কাজ করতে পারবে। অর্থাৎ গাণিতিক কাজটা প্রথম দিকেই কম্পিউটারের প্রজন্মতে ছিল, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি ছিল, কিন্তু যুক্তিগত ব্যাপারটা অর্থাৎ কোনো কিছু একটা ডেটা দিলে সেটাকে কম্পিউটার তার যুক্তিগত মানে আর কি জিনিস ব্যবহার করে যুক্তিগত ব্যাপারটা সেই বিষয়টা কিন্তু দিতে পারতো না। যেমন ধরো দুটো নাম্বার দিয়ে দিলে সেই দুটো নাম্বারকে কোনটা বড় কোনটা ছোট ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু বিচার করার ক্ষমতা প্রথম থেকে কম্পিউটারে ছিল না। তো পরবর্তীতে যখন কম্পিউটারের প্রজন্মগুলো আস্তে আস্তে একটার পর একটা আপডেট হয়, পরে কিন্তু এই যুক্তিগত দিকটাও কম্পিউটারের মধ্যে চলে আসে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে যন্ত্রটিতে তথ্য মজুত করা সম্ভব হতো। প্রথম দিকের কম্পিউটার কি ছিল, প্রথম দিকে একদম প্রথমে প্রজন্মের কম্পিউটারের দিকে কি ছিল না, আস্তে আস্তে প্রথম দিকে জাস্ট শুধুমাত্র একটা তুমি ইনপুট দিলে সেই ইনপুটের কাজ করে তোমাকে রেজাল্টটা দিয়ে দিত। তাও আবার দেখা যাবে একদিন পরে দিল কি দুদিন পরে দিল, তৎক্ষণাৎ দিতে পারতো না। কিন্তু পরবর্তীকালে কি হলো, আস্তে আস্তে কম্পিউটারের যে আপডেশন হলো, সেই আপডেশনের ফলে দেখা গেল যে তথ্য অর্থাৎ ডেটাকে স্টোর করে রাখার যে ক্ষমতা সেটা কম্পিউটারের মধ্যে কিন্তু এলো। অর্থাৎ অবশ্যই বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে। তারপরে কি বলছে না, ব্যবহারকারী ও যন্ত্রের মধ্যে সাবলীল হচ্ছে সম্পর্ক স্থাপন। অর্থাৎ আমরা যারা ব্যবহার করছি কম্পিউটার ইউজার, তারা কি সবাই কি কম্পিউটার ইঞ্জিনিয়ার না, কম্পিউটারের আমরা হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে সব কিছু বুঝি, কিন্তু পরবর্তীকালে মানে সবই আর কি ডেভেলপারদের কাজ। তারা এমনভাবে কোনো জিনিস তৈরি করলো যাতে যে একজন মানুষ যে কম্পিউটার অ ক খ কিছুই বোঝে না, অথচ সে কম্পিউটারটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারছে। এবং এরপরে কি হলো, এরপর না হচ্ছে কাজের গতিবৃদ্ধি। অর্থাৎ আমরা ওই একটা ইনপুট দিলাম আর আউটপুটের জন্য অপেক্ষা করতে রইলাম 2 দিন বা 3 দিন, সেইটা কিন্তু আর এখানে দরকার হলো না। আস্তে আস্তে যখন আপডেশন হলো তখন হাই স্পিড কম্পিউটারের একটা পরিণত হলো। আচ্ছা, এটা বাদ দাও। প্রেরিত তথ্য অর্থাৎ যে আমরা ডেটাগুলো দিচ্ছি সেই ডেটাগুলো সঞ্চয় করার ক্ষমতা বৃদ্ধি পেল। অর্থাৎ প্রথম দিককার যে কম্পিউটার স্টোরেজ ক্ষমতা, সেটা ওই স্টোরেজ ক্ষমতাটা যদি এইটুকু থাকে, তাহলে তার পরবর্তীকালে আরও বাড়লো, তারপরে আরও বাড়লো, এইভাবে তাদের কিন্তু স্টোরেজ ক্ষমতা একের পর এক বৃদ্ধি পেল কম্পিউটারের বিভিন্ন প্রজন্মের হাত ধরে। তো প্রথমে দেখা যাক আর তোমাদের কম্পিউটার প্রজন্মটা কিভাবে পড়তে হবে, প্রথম থেকে পঞ্চম পর্যন্ত। প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আমরা একে একে দেখব। এই প্রথম থেকে পঞ্চম কম্পিউটারের বৈশিষ্ট্য দেখব এবং তারপরে তার সুবিধা অসুবিধা কি কি আছে এইগুলো আমরা দেখব। তো প্রথমে দেখা যাক যে প্রথম যে কম্পিউটার মানে প্রথম প্রজন্মের যে কম্পিউটারগুলো কি কি ছিল, তার বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। দেখো প্রথম যে প্রজন্ম ছিল সেই প্রজন্মের বৈশিষ্ট্য কী ছিল না, 1945 সাল থেকে 1955 সাল পর্যন্ত এই কম্পিউটার ব্যবহার করা হয়। এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল সেটা হলো ভ্যাকিউম টিউবের ব্যবহার। এখানে সি হবে, ভ্যাকিউম টিউবের ব্যবহার। অর্থাৎ এই ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো এই প্রথম দিককার কম্পিউটারগুলোতে। এরপরে কি ছিল না, ফল প্রাপ্তির জন্য বিভিন্ন পাঞ্চ কার্ডের ব্যবহার হতো। অর্থাৎ দেখো এখানে অনেক বড় একটা জায়গা, এখানে সব বিভিন্ন পাঞ্চ কার্ড লাগানো আছে, ঠিক আছে। এই পাঞ্চ কার্ড কিন্তু ব্যবহার করা হতো। এছাড়া ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো। তখন এরকম আধুনিক যুগের মতো আর কি হার্ড ডিস্ক ছিল না, তখন এই ম্যাগনেটিক টেপ কিন্তু স্টোরেজ হিসেবে ব্যবহার করা হতো। এরপরে যে সেই সময়কার মেশিন ছিল যেগুলো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে ছিল, সেগুলো কী কী ছিল, এনিয়াক ছিল, এডভ্যাক ছিল, ইউনিভ্যাক ছিল,
এডস্যাক ছিল, মার্ক 1 ছিল, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত মেশিনগুলো সেই সময়তে ছিল। এবং এই সম্পর্কে বিস্তারিতভাবে জানলে আমাদের প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে দেখতে পাবে যে একের পর এক কীভাবে হচ্ছে কম্পিউটারের বিবর্তন হয়েছে এবং কী কী মেশিন এসছে সেগুলো তোমরা দেখতে পাবে। এবং সেই কম্পিউটারগুলোতে কী কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার হতো, সেই ল্যাঙ্গুয়েজগুলো কী ছিল, মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই যে দুটো ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র কম্পিউটারের জন্য কম্পিউটার বুঝতে পারতো। কে বুঝতে পারতো না? কম্পিউটার শুধুমাত্র বুঝতে পারতো। আর এখন আমরা যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যে সমস্ত সফটওয়্যারে কাজ করি বা যেগুলো সফটওয়্যারগুলো যেভাবে তৈরি হচ্ছে সেগুলো সবই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তৈরি, যেটাকে আমরা আরও একটা ভাষাতে বলতে পারি যে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ। তো আশা করছি প্রথম প্রজন্মের যে বৈশিষ্ট্য সেটা বুঝতে পারা গেল। চলো এবারে দেখে নিই যে এর সুবিধা অসুবিধা কী ছিল। সুবিধা একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে এই ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো, এই ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো। আর অসুবিধা তো অনেক ছিল। প্রথম দিককার কম্পিউটার অসুবিধা তো এখনকার রেসপেক্টে দেখলে সেগুলো তো অসুবিধাই বটে। সেটা হচ্ছে আকারে বড়, দেখো একটা ঘর পুরো একটা কম্পিউটার। আচ্ছা, তাপের উৎপত্তি ছিল, প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যেত। এর জন্য কি দরকার ছিল? একটা এসি রুমের দরকার ছিল, সেই জন্য শীততাপ নিয়ন্ত্রিত ঘরের প্রয়োজন ছিল। আচ্ছা, বিশ্বাসযোগ্যতাহীন, অর্থাৎ একটা ইনপুট দিলে সেই ইনপুটটার যে আউটপুট যে সঠিক আসবে তার কোনো গ্যারান্টি কিন্তু এখানে ছিল না। এবং ক্রমাগত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ছিল। অর্থাৎ একটা কম্পিউটার তৈরি করা হলো, সেই কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করার জন্য দেখা যাবে হয়তো 10টা লোক রাখতে হয়েছে, এরকম ব্যবস্থা করতে হয়েছে। তো প্রথম প্রজন্মের সুবিধা অসুবিধাটা দেখলে, এরপরে চলে যাই আমরা দ্বিতীয় প্রজন্মে কী কী ছিল। দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য ছিল, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে তারপর থেকে 1956 সাল থেকে 1964 সাল পর্যন্ত। এবং এতে কি ব্যবহার হয়েছিল? এতে যেটা ব্যবহার হয়েছিল সেটা হলো ট্রানজিস্টার। এই দেখো ট্রানজিস্টার, এটাকে বলা হয় ট্রানজিস্টার। এবং এখানে কি হলো? এখানে হলো যেটা ইনপুট ও আউটপুটের জন্য পাঞ্চ কার্ড, ম্যাগনেটিক টেপ, কাগজের ব্যবহার ইত্যাদি ইত্যাদি করা হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে দেখো তখন কিন্তু ওই কিবোর্ড, মাউস এইগুলো কিন্তু তখন আবিষ্কার হয়নি। ফলে এই পাঞ্চ কার্ড ব্যবহার করে, পাঞ্চ কার্ডের মধ্যে ইনপুট থাকতো এবং আউটপুট পাওয়ার সময় ওই পাঞ্চ কার্ড থেকে আউটপুট পাওয়া যেত। ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো এবং কাগজের ব্যবহার করা হতো ইনপুট আউটপুটের জন্য। এবং মেশিন কী কী ছিল সেই সময়কার তখন গুরুত্বপূর্ণ যে মেশিনগুলো ছিল সেটা ছিল IBM 1401, PDP-1, IBM 7000, IBM 1620, NCR 304। এবং ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করা হতো? ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো ফোরট্রান, কোবল এবং বেসিক। এরপরে চলে যায় যে দ্বিতীয় প্রজন্মের সুবিধা অসুবিধা কী কী ছিল। সুবিধা অসুবিধা দেখতে গেলে তাহলে প্রথম প্রজন্মের তুলনায় আকার একটু ছোটই ছিল। দেখো একটা ঘর আর লাগছে না, তখন একটা টেবিলের থেকে একটু বড় জায়গা নিয়েই হয়ে যাচ্ছে। দেখো হারমোনিয়াম, কি বলে ওই যেটা মিউজিকে বাজায়, কি নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে। প্রথম প্রজন্মের তুলনায় আকারে ছোট ছিল এবং তারপরে কি ছিল না, কম পরিমাণে তাপের উৎপত্তি হতো। এবং প্রথম প্রজন্মের কম্পিউটারে অনেক বেশি তাপ উৎপন্ন হতো এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে দেখো অনেকটা কম তাপ উৎপন্ন হচ্ছে এবং বেশি বিশ্বস্ত ছিল। প্রথম প্রজন্মের তুলনায় অনেকটাই বিশ্বস্ত ছিল, যে একটা দেখা যাবে প্রথম প্রজন্মের কম্পিউটারে একটা ইনপুট দিলে 2 দিন পরে রেজাল্ট দিচ্ছে, 2 days later রেজাল্ট দিচ্ছে। তাহলে এটা দেখা যাবে এই দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে একটা ইনপুট দেওয়ার হয়তো 1 দিন পরে বা 6 ঘন্টা 8 ঘন্টা পরে রেজাল্ট দিচ্ছে। এটাই হচ্ছে বেশি বিশ্বস্ত ছিল রেসপেক্ট টু প্রথম প্রজন্ম। এবং তারপরে কি হচ্ছে না, দ্রুত গতিতে ক্রিয়াশীল। প্রথম প্রজন্মের তুলনায় এটা দ্রুত ক্রিয়াশীল ছিল। আচ্ছা, অসুবিধা কি ছিল? অসুবিধা ছিল তাপ কমেছে কিন্তু পুরোপুরি তো নির্মূল হয়ে যায়নি, তাই শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। আবার কি না, রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল। কম্পিউটারের সাইজটা একটু ছোট হয়ে গেছে কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু মানুষ দরকার থাকতো, অন্যান্য জনকে আর কি কাজে রাখতে হতো এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। এরপরে চলে যাই তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্মের সালটা কত? তৃতীয় প্রজন্মের সালটা হলো 1965 সাল থেকে 1975 সাল পর্যন্ত। এইখানেই প্রথম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার শুরু হয়। এই হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, এখানে কি হলো না, ইনপুট ও আউটপুটের জন্য কিবোর্ডের ব্যবহার শুরু হলো। দেখো আগের কম্পিউটারগুলো কিন্তু কোনো কিবোর্ড ব্যবহার না, ওখানে ওই পাঞ্চ কার্ড,
আর তারপরে ম্যাগনেটিক টেপ এইসব ব্যবহার করা হতো, কিন্তু এখানে যে ইনপুটের জন্য একটা আলাদা কিবোর্ড ব্যবহার করা হতো। দেখো এই যে লোকটা বসে কাজ করছে কিন্তু একটা কিবোর্ডেই কাজ করছে। এবং বাহ্যিক স্মৃতি হিসাবে ম্যাগনেটিক টেপের ব্যবহার, অর্থাৎ এক্সটার্নাল মেমোরি হিসাবে ম্যাগনেটিক টেপের ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা এখন বর্তমানে কি করি, এক্সটার্নাল হার্ড ডিস্ক ব্যবহার করি। তো তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে তখন এটাই আপডেটেড ছিল যে ম্যাগনেটিক টেপ বাইরে থেকে আমরা ব্যবহার করতে পারি। এবং উন্নত মানের এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো। কি ব্যবহার করা হতো না, অপারেটিং সিস্টেম তখন এই ব্যবহার শুরু হয়ে গেল এবং সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় ছিল। যে মেশিনগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর মডেল নাম্বার কি ছিল না, IBM 360, IBM 370, ICL 2900, PDP-2, CDC 1700। এবং যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হতো সেগুলো কি ছিল, পাস্কাল ছিল, ফোরট্রান ছিল এবং কোবল ছিল। তো এই প্রজন্মের সুবিধা অসুবিধা কি ছিল? সুবিধা অসুবিধা ছিল আকারে ছোট, অবশ্যই প্রথম প্রজন্মের তুলনায় অনেকটাই ছোট, আর দ্বিতীয় প্রজন্মের তুলনায়ও ছোট। একটা জাস্ট টেবিলে রাখা আছে। আচ্ছা, কম পরিমাণে তাপের উৎপন্ন, অর্থাৎ প্রথম ও দ্বিতীয়তে অনেক বেশি আরও তাপ উৎপন্ন হতো, সেই তুলনায় তো কম তাপ উৎপন্ন হলো। আচ্ছা, তারপরে কি হলো না, প্রথম ও দ্বিতীয় প্রজন্মের তুলনায় বেশি বিশ্বস্ত। দেখা যাবে হয়তো প্রথম প্রজন্মতে 4 দিন সময় লাগছে, দ্বিতীয় প্রজন্মতে হয়তো 2 দিন বা 1 দিন বা ঘন্টা লাগছে, আবার এই তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে আরও একটু কম, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হয়তো একটা আউটপুট দিতে লাগছে, এরকম। আচ্ছা, কম বিদ্যুতের প্রয়োজনীয়তা, বিদ্যুৎ খরচ প্রথম ও দ্বিতীয়তে অনেক বেশি ছিল, তার তুলনায় তৃতীয়তে অনেক কমে গেল। গতিশীলতা, এই যেমন 4 দিন 2 দিন 1 দিনের কথা যেটা বললাম, তাহলে তো অবশ্যই গতিশীলতা পাবে। এবং কম রক্ষণাবেক্ষণ করার জন্য অনেক কম লোকজন লাগতো এবং কম উৎপাদন ব্যয় ছিল, অর্থাৎ তৈরি করার জন্য যে খরচটা, সেই খরচটা অনেকটাই কমে গিয়েছিল। এবং অসুবিধা কি ছিল? অসুবিধা ছিল জটিল গঠন। অবশ্যই জটিল গঠন হবে, তার কারণ হচ্ছে যখন একটা জিনিস আপডেট হচ্ছে, যখন সেই জিনিসটাকে যখন কম্প্রেস করা হচ্ছে, তাহলে কম্প্রেস করা হলে তো তার গঠনগত যে ব্যাপারটা সেটা তো অবশ্যই জটিল হবে। এবং শীততাপ নিয়ন্ত্রণের এখনও কিন্তু প্রয়োজন ছিল তৃতীয়তে। কিন্তু যদি দেখা যায় তাহলে প্রথম আর দ্বিতীয়র তুলনায় অনেক বেশি সুবিধা ছিল, আকারে ছোট ছিল, তাপের উৎপন্ন মানে তাপ যেটা হিট হয়ে যাচ্ছে কম্পিউটার, সেটাও অনেক আস্তে আস্তে কমে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল। এরপরে দেখা যাক চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এখানে যেটা আছে, যে সালটা দিয়েছে সেটা কি না, 1975 সাল থেকে 1984 সাল। এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হতো সেটা কি না, LSIC এবং VLSIC। অর্থাৎ LSIC মানে কি, LSIC হলো লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, আর VLSIC হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, তো এখানে কি হলো না, উন্নত মানের হার্ডওয়্যার ও সফটওয়্যার। এই আরও আগের তৃতীয় প্রজন্মে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হচ্ছিল, এবং চতুর্থ প্রজন্মে LSIC VLSIC ব্যবহারে কি হলো, নতুনভাবে আরও অনেক হার্ডওয়্যার সফটওয়্যার এগুলোর ব্যবহার শুরু হলো। এছাড়া ভার্চুয়াল স্টোরেজ, অর্থাৎ আমরা বর্তমানে যে হার্ড ডিস্ক ব্যবহার করছি, RAM ROM এগুলো ব্যবহার করছি, এই চতুর্থ প্রজন্ম থেকে কিন্তু এর ব্যবহার শুরু হয়ে গেল। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে আমরা বুঝতে পারি হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হিউম্যান স্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের ব্যবহার শুরু হয়ে গেল, অর্থাৎ মানুষ নিজে থেকে তখন কম্পিউটারে প্রোগ্রামিং করা শুরু করলো। এবারে এখান থেকে যে মেশিনগুলো আমরা মানে এই প্রজন্মে ব্যবহার হয়েছে সেগুলো কি ছিল না, DEC 100, Star 1000, PRP-2, Apple II, IBM 4341। এবং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আছে সেগুলো কি না, C++, এগুলো কিন্তু সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিংটা ঠিক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, এটা একটা সফটওয়্যারের মধ্যে পড়ে যাচ্ছে, তবুও দেখলে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজই বলা যেতে পারে।
এবং 4GL এসকিউএল। এসকিউএল মানে কি? এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি করা যায় না, বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট করা যায়। অর্থাৎ এই ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে তোমরা যদি ডিটেলসে ক্লাস 12-এ পড়বে, এই এসকিউএল সম্পর্কেই পড়বে যে কীভাবে একটা এসকিউএল এর কোয়ারি লিখতে হয় ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই এসকিউএল এর ব্যাপারটা, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এই চতুর্থ প্রজন্মে চলে এলো। ঠিক আছে, এসকিউএল এর কাজ কি না, এই ডেটাবেস ম্যানেজমেন্ট করা। এবারে চলে যায় যে এই প্রজন্মের কি সুবিধা ছিল কি অসুবিধা ছিল। এই প্রজন্মের সুবিধা এটাই ছিল যে আকারে দেখো অনেক ছোট ও গ্রহণযোগ্যতা। তো ছোট হলে অবশ্যই তার গ্রহণযোগ্যতা বাড়বে। দেখো একটা জাস্ট টেবিলে একটা মেশিন রাখা আছে। আচ্ছা, শীততাপ নিয়ন্ত্রণ অপ্রয়োজনীয়, কোনো হচ্ছে ওই ঠান্ডা ঘরের আর প্রয়োজন হলো না। ঠিক আছে, অর্থাৎ নিশ্চয়ই তাপ উৎপন্ন মানে যে আগেরগুলোতে যে তাপ উৎপন্ন হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেল, যেহেতু মানে আমাদের এখনকার কম্পিউটার কি থাকে, ওই যে টিনের বাক্সটা যেটাকে তোমরা সিপিইউ বলো, ওইটা অ্যাকচুয়াল পুরোপুরি নাম সিপিইউ না, ওটার নাম ক্যাবিনেট। ঠিক আছে, ওই ক্যাবিনেটে কি থাকে, একটা এসএমপিএস থাকে না, এসএমপিএস একটা ছোট্ট বক্সের মতো একটা পাখা থাকে, পাখা। এই পাখার ব্যবহার শুরু হয়ে গেল, তাই আর কি হলো, এখানে আর ওই শীততাপ নিয়ন্ত্রিত আর ঘরের প্রয়োজন হলো না, এবং রক্ষণাবেক্ষণ করা প্রায় অপ্রয়োজনীয়। অর্থাৎ কাজ করে বন্ধ করে দাও, বাড়ি চলে যাও, ব্যাস হয়ে গেল। এছাড়া সস্তা এবং আরও বিশ্বস্ত, অর্থাৎ এই যে তৈরি করার যে খরচটা সেটাও অনেক কম হয়ে গেল এবং বিশ্বস্ততা আরও বাড়লো। একটা ইনপুট দিলে তৎক্ষণাৎ পাওয়া যাচ্ছিল। আর আগে কি 4 দিন 5 দিন ওয়েট করো, 2 দিন ওয়েট করো, 1 ঘন্টা ওয়েট করো, এইভাবে। তো এটা ইনপুট দিচ্ছ, সঙ্গে সঙ্গে আউটপুট বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, বিদ্যুৎ শক্তির প্রয়োজনীয়তা, কম বিদ্যুৎ শক্তির প্রয়োজনীয়তা, অর্থাৎ অনেক ইলেকট্রিসিটি, অনেক কম খরচ হতো এবং বহু উদ্দেশ্য সাধক, একাধারে অনেক কাজ করা যেত। দেখা যাচ্ছে একটা গান শুনছো, আবার একটা সফটওয়্যারে কাজ করছো, ইত্যাদি ইত্যাদি, একসাথে মানে আর কি বহু কাজ করা যাচ্ছে। আর অসুবিধা কি, জটিল সফটওয়্যার মানে আর কি বিভিন্ন যে সফটওয়্যারগুলো এখানে প্রচলন শুরু হয়েছিল, সেগুলো কি করতে হবে, তোমাকে আগে শিখতে হবে অপারেট করা, না শিখলে তুমি জানবে কি করে, এটাই একটা মূল জটিলতা। আর কি ছিল, SLIC ও VLS, ওটা VLSIC হবে, VLSIC গঠনের জটিলতা, অর্থাৎ এই ইন্টিগ্রেটেড সার্কিট দুটোর জটিলতা কি হলো, বৃদ্ধি পেল। সে তো বাড়ারই কথা, তার কারণ যখন কম্পিউটার আস্তে আস্তে বড় থেকে ছোট পরিমাণে হয়ে যাবে, তাহলে তো একটা ছোট্ট ওই আইসির মধ্যেই অনেক কিছু কাজ মানে আর কি করা হচ্ছে, তাহলে তার তো জটিলতা অবশ্যই বাড়বে। এবারে দেখা যাক যে পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য কি ছিল। পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য, এটার সাল কত ছিল, 1985 থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এখনো পর্যন্ত যেটা চলছে এটা হচ্ছে পঞ্চম প্রজন্ম। এবং এখানে এটা কি ছিল, দ্রুতগতি সম্পন্ন, অন্য প্রথম থেকে চতুর্থ যতগুলো কম্পিউটার আছে তার থেকে অনেক বেশি গতিশীল। আচ্ছা, চতুর্থ প্রজন্মের তুলনায় প্রসেসর, মেমোরি এবং স্টোরেজ ক্যাপাসিটি অনেক উন্নত হলো। দেখা যাবে পঞ্চম প্রজন্মতে তুমি হয়তো ম্যাক্সিমাম বাজারে হার্ড ডিস্ক কিনছো হয়তো 10 GB। ঠিক আছে, আমি যখন প্রথম কম্পিউটার ব্যবহার করেছিলাম তখন আমার হার্ড ডিস্কের সাইজ ছিল 10 GB। এখন যে কম্পিউটার ব্যবহার করছি এই কম্পিউটারের হার্ড ডিস্কের সাইজ হলো 2 TB। তাহলে ভাবো কতটা পরিবর্তন হয়েছে। বর্তমানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করছি। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো তোমরা ধরো এই কম্পিউটার খুলে, এই মোবাইল খুলে কি করো, হ্যালো গুগল আমাকে অমুক লোককে ফোন করে দাও, কল অমুক লোক তমুক লোক ইত্যাদি ইত্যাদি এসব বলি, আমরা অমুক অ্যাপটা খুলে দাও। ঠিক আছে, এসব গুগলে আমরা বলে দিই। তাহলে এইগুলো হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। বা এমনও হতে পারে যে তুমি ধরো একটা ঘরে আছো, ঘরে কেউ নেই মানে লাইট ফ্যান অটোমেটিক অফ হয়ে যাবে, আবার ঘর থেকে বেরিয়ে গেলে ঘরে ঢুকলে অটোমেটিক লাইট ফ্যান চলতে শুরু করলো, আবার বেরিয়ে গেলে আবার কিন্তু বন্ধ হয়ে গেল। এইগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদি একটা ছোট্ট উদাহরণ দেখি।
এবং অন্যান্য প্রজন্মের তুলনায় অনেক গুণ নির্ভুল, সে তো হবেই, আস্তে আস্তে আপডেট হলে তার তো অনেক নির্ভুল তাকে করতেই হবে। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার, এবং কি হলো না আরও হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার হলো। কি কি মেশিন, যে মেশিনগুলো আমরা পার্সোনালি ইউজ করছি, ডেস্কটপ কম্পিউটার আর কি, পার্সোনাল কম্পিউটার যদি বলি সেটা, ল্যাপটপ, নোটবুক, পামটপ আমরা বলতে পারি, PALM পামটপ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এইসব মেশিনগুলোকে আমরা পঞ্চম প্রজন্মের মধ্যে ধরি। এবং এছাড়া ল্যাঙ্গুয়েজ হিসাবে বলতে পারি যে পাইথন, জাভা, MS অফিস, এগুলোকেই আমরা বলতে পারি এগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সুবিধা অসুবিধা দেখে নিই। সুবিধা বহুত, অসুবিধা হচ্ছে এখনও অজানা, কেন এখনও এটার আপডেট এখনও চলতেই থাকবে। এটা কত সাল পর্যন্ত চলবে তা জানা নেই। তারপরে আবার হয়তো কোনো দিন হয়তো ষষ্ঠ প্রজন্ম এসে যেতে পারে, কিছুই করতে হলো না, কম্পিউটারের সামনে বসে পড়লে দেখা যাবে তোমার মনের যা কথা, ব্যথা বেদনা যা আছে সব বুঝে গেল কম্পিউটার। আচ্ছা, সুবিধা কি কি? একই সময়ে বহু উদ্দেশ্য সাধন করে এবং সমান্তরাল ক্রিয়া। সমান্তরাল ক্রিয়া হচ্ছে, ধরো একটা কম্পিউটারে তুমি কি করো, তুমি একটা ওয়ার্ড খুলে রেখেছো, মাইক্রোসফট ওয়ার্ড, একটা কি করছো, গান শোনার জন্য তুমি একটা সফটওয়্যার খুলে রেখেছো, আবার হচ্ছে গুগল ক্রোম খুলে রেখেছো বিভিন্ন হচ্ছে নেট সার্ফিং করার জন্য, নেটের জন্য। তাহলে তিনটে জিনিস একসাথে খুলে রেখেছো, দেখো তিনটে জিনিস কিন্তু সমানভাবেই তোমাকে কাজ করে যাচ্ছে, মানে কি কাজ যেভাবে করতে চাইছো কিন্তু এ সাহায্য করছে, তাহলে এটা সমান্তরাল ক্রিয়া কাজ করছে। এবং তারপরে কি বলছে না, প্রক্রিয়াকরণের জ্ঞান, এবং বিভিন্ন ডেটা দিচ্ছ সেটা প্রসেস করে আবার তোমাকে আউটপুট দিচ্ছে, সেটা পেয়ে যাচ্ছ। আবার কি জ্ঞানগর্ভ প্রক্রিয়াকরণের পদ্ধতি, এছাড়া হচ্ছে সাধারণ মেধা। ব্যাস, এই চারটে হচ্ছে সুবিধা, এবং অসুবিধা সম্পর্কে এখনও জানা যায়নি। তাহলে প্রথম থেকে পঞ্চম প্রজন্ম পর্যন্ত জানা গেল এর সুবিধা অসুবিধা। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝলে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই কমেন্টে জানিও তোমাদের আরও কী কী টপিকের উপরে ভিডিও লাগবে। এছাড়া অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের কিছু লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক, নিয়মিত আপডেট পাওয়ার জন্য সেগুলোর সাথে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ।